নমস্কার, গল্পের কোলাহলের 92 নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের এপিসোডের ঘটনাটি পাঠিয়েছে কলকাতা থেকে মলয় দে। ঘটনাটি ঘটেছিল যখন উনি আর ওনার বন্ধু পল্লব ঘুরতে গেছিল দুদিনের জন্য দাওয়াই পানিতে। সেখানেই ওনারা দুজন সম্মুখীন হয়েছিলেন এক অদ্ভুত ঘটনার। সেটাই থাকছে আজকের এপিসোডে। শ্রোতা বন্ধুরা, তোমরাও এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজেই আমাদের মেল আইডি গল্পের কোলাহল @gmail.com আর আমাদের গল্পের কোলাহলের ফেসবুক পেজের ইনবক্সে। নিচে ডেসক্রিপশনেও দেওয়া রয়েছে আমাদের মেল আইডি আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক। আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি ঘটনায়। মলয়দা যেমনভাবে লিখে পাঠিয়েছে ঘটনাটি সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। হ্যালো অয়ন, আশা করি তুমি খুব ভালো আছো, সুস্থ আছো। তোমার চ্যানেলে শুরু থেকে সব ঘটনা না শুনলেও পরের দিকের প্রায় সবকটাই আমি শুনেছি। আমারও ইচ্ছা ছিল আমার জীবনের ঘটনাটা পাঠানোর, তাই আর দেরি না করে পাঠিয়েই দিলাম। জানি না কীরকম লিখেছি, ভুলভাল হলে তুমি ঠিক করে নিয়ে নিজের মতো করে শুনিও। 2019 সালের ফেব্রুয়ারি মাসে আমি আর পল্লব ঠিক করেছিলাম দার্জিলিংয়ের একটু অফবিট জায়গা ঘুরতে যাব। পল্লব বলেছিল দাওয়াই পানি জায়গাটার কথা। তারপর দুজনে একটু খোঁজ খবর নিয়ে ফাইনাল করি দাওয়াই পানি যাওয়ার। পল্লব আর আমার বন্ধুত্ব বেশ হঠাৎ করেই হয়েছিল। আমার অফিসেই চাকরি করে পল্লব, তবে ডিপার্টমেন্টটা দুজনেরই একদম আলাদা। একদিন লাঞ্চ টাইমে হঠাৎ করেই আলাপ হয়ে গেছিল পল্লবের সাথে। তারপর থেকেই আমরা বেশ ভালো বন্ধু হয়ে উঠি। দুদিনের ছুটি নিয়ে আমরা বেরিয়ে পড়ি দাওয়াই পানির পথে। হোমস্টেটা আগে থেকেই আমরা অ্যাডভান্স বুকিং করে রেখেছিলাম। দুপুর 12টা নাগাদ আমরা পৌঁছাই হোমস্টেতে। চা বাগানের পাশেই একদম বেশ সুন্দর ছোট দোতলা একটি বাড়ি। নিচের তলায় থাকে হোমস্টের মালিক আর তার পরিবার, আর ওপর তলায় দুটি ঘর। তার মধ্যে একটি ঘর আমাদের, অপর ঘরটা বন্ধই ছিল। হোমস্টের নাম আর তার মালিকের নামটি আমি গোপন রাখছি। তার বদলে হোমস্টের মালিককে রায়বাবু বলেই আমি লিখছি। নিজেদের রুমে আমরা ব্যাগপত্র রেখে একটু জিরিয়ে নেব ভাবছি। এমন সময় দরজার সামনে এসে হাজির হলেন রায়বাবুর স্ত্রী। মুখে চোখে বয়সের ছাপ পড়লেও পাহাড়ি মহিলা বলে বেশ ভালোই ফিট। উনি আমাদের দুজনকে 2 গ্লাস শরবত দিলেন, কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্ক। আমাদের খাওয়া হয়ে যেতে হাসি মুখে আমাদের থেকে গ্লাস দুটো নিয়ে উনি চলে গেলেন। ঘরের পেছন দিকের বড় পর্দাটা সরাতেই দেখলাম একটি বিশাল বড় জানলা, যার পেছনে বড় চা বাগান। দূরে তারপরে উঁচু উঁচু পাহাড়, আর তাদের সবার পেছনে দেখা যাচ্ছে সাদা বরফের চূড়া, কাঞ্চনজঙ্ঘা। পল্লব প্রথমবার কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে খুব আনন্দ পেল। আমি এর আগে অনেকবার দেখেছিলাম, তবে যতবারই দেখি ততবারই যেন ঠিক প্রথমবার দেখার মতোই অনুভূতি হয়। বড় জানলার সামনে একটি ছোট টি টেবিল আর দুটো চেয়ার ছিল। সেখানেই বসে আমরা ওই দৃশ্য দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই পেছনের দরজায় টোকা পড়ার শব্দ হলো। আমরা ঘুরে দেখলাম রায়বাবু হাসি মুখে দাঁড়িয়ে আছে আমাদের ঠিক
দরজার বাইরে। আমরা বললাম, আরে রায়বাবু, ভেতরে আসুন আসুন। উনি বললেন, তা ঘুরতে এলেন এত দূরে, ঘরের ভেতরে কেন? ছাদে চলুন, অনেক কিছু দেখাবো ছাদ থেকে। বলে আমাদের নিয়ে ওই হোমস্টের ছাদে উঠলেন। ছাদ থেকে উনি আমাদের দূরে জায়গাগুলো দেখাচ্ছিলেন। দূরে পাহাড়ের বুকে দার্জিলিংও দেখলাম। তারপর সামনের ওই চা বাগানটির দিকে দেখিয়ে বললেন, ওই চা বাগানটি ওনার নিজেরই। সবই ঠিক ছিল, তবে যখন আমরা দুপুরের খাবার খেতে নিচে নামছিলাম, রায়বাবু একটি কথা বলেন আমাদের। কথাটা শুনেই আমরা দুজনেই ভালো অবাক হই। উনি বলেন, রাত্রিরে যখন আমরা শোব, ওই বড় জানলার সামনের পর্দাটা যেন আমরা টেনে শুই। আমরা কেন জিজ্ঞাসা করাতে উনি বলেন, আগে খাওয়া দাওয়া সেরে নিতে, তারপরে উনি বলবেন। দুজনেই এই প্রশ্নটা মনের মধ্যে চেপে রেখে দুপুরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নিজেদের ঘরে চলে এলাম। ভাবছিলাম একটু বেরোবো বাইরে, চারিপাশটা একটু হেঁটে আসব। যেমনি ভাবা আর তেমনি কাজ। তাড়াতাড়ি গরম জামা গলিয়ে আমরা দরজা লক করে বেরিয়ে পড়লাম। রাস্তার দুধারে নাম না জানা বেশ অনেক ছোট ছোট ফুলের গাছ। সোজা রাস্তাটা ওপরে উঠে বেঁকে গেছে, আর ডান দিকের উঁচুতে হালকা হালকা জঙ্গল। খেয়েছিলাম কিছুক্ষণ আগেই, তাই আস্তে আস্তেই হাঁটছিলাম। ইতিমধ্যে পেছন থেকে রায়বাবুর ডাক শুনতে পেলাম, ও দাদারা, কোথায় যাচ্ছ? দাঁড়াও। দেখলাম আমাদের দেখেই উনিও আসছেন। ভালোই হলো, ভাবলাম তাহলে পর্দা টানার ব্যাপারটাও জেনে নেব। রায়বাবু আমাদের সাথে নিয়েই এগিয়ে চললেন। বেশ কিছুটা যাওয়ার পর পল্লব জিজ্ঞাসা করেই ফেলল রায়বাবুকে ওই পর্দার ব্যাপারটা। রায়বাবু একটু কেশে বললেন, আসলে ওই চা বাগানের জায়গাটা ভালো নয়। আপনারা ঘুরতে এসেছেন দুদিনের জন্য, ভয় পেলে আপনাদেরই ঘোড়াটা মাটি হয়ে যাবে, তাই বললাম আর কি। আমরা জিজ্ঞাসা করলাম, কেন ভালো নয় কেন? উনি বললেন, পাহাড়ে অনেক রকমের রহস্য থাকে, যার উত্তর সবসময় জানতে নেই। কথাটা বেশ কড়া করেই বললেন উনি। আমরা মনে মনে ভাবছিলাম, টাকা দিয়ে বুক করেছি হোমস্টে, সেখানে পর্দা সরাবো কি পর্দা দিয়ে রাখবো সেটা আমরা বুঝবো, ওনার কথা মতো আমরা চলবো কেন? এরপর চা বাগান ঘুরে বেশ কিছু ছবি তুলে আমরা ফিরে আসি হোমস্টেতে। একটু গল্প করে রাতের খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়ি 11টা নাগাদ। জানলার পর্দাগুলো ইচ্ছা করেই আমরা টানিনি। পল্লবের সাথে ঘোড়া নিয়ে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। হঠাৎ পল্লবের ঠেলায় আমার ঘুমটা ভাঙে। তখন মাঝরাত। পল্লবকে দেখলাম কিছু দেখে যেন ভয় পেয়েছে। আমাকে বলল, ওই ওই দেখ, জানলার বাইরে দেখ, ওটা কে? আমি সাথে সাথে বড় জানলার বাইরে তাকাই। ভয় আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। জানলার ঠিক বাইরে দেখতে পাই দুটো হাত। হাত দুটো কাঁচের উপরে ঘষছে, তবে কারোর শরীর দেখা যাচ্ছে না। আর ওই হাত দুটোর গড়ন কোনো স্বাভাবিক মানুষের মতো একদমই নয়। লোমশ কালো হাত, আর আঙুলে বড় বড় নখ। কাঁচের ওপর নখের আঁচড়ের আওয়াজ আমাদের কানে আসছিল। বাইরে থেকে কেউ যেন ঢুকতে চাইছে ভেতরে, তবে সেটা কি বোঝার ক্ষমতা আমাদের তখন ছিল না। হঠাৎ বাইরে থেকে শীষ দেওয়ার মতো আওয়াজ আসে।
সাথে সাথে ওই হাত দুটো সরে যায় কাঁচের ওপর থেকে, আর নিচে ধূপ করে ভারী কিছু পড়ার আওয়াজ হয়, যেন ওই জীবটি নিচে পড়ল। তারপর সেই জীব যেন দৌড়ে ওই চা বাগানের ভেতরে লুকিয়ে যায়। পল্লব কাঁপা কাঁপা পায়ে কোনো রকমে উঠে ওই পর্দাটা টেনে দেয়। আমার তো ওঠার ক্ষমতাই ছিল না। বাকি রাতটা আমরা কোনোভাবে কাটাই। সকালে আমাদের একটু সাইট সিনে বেরোনোর ছিল। ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরোনোর আগে আমরা রায়বাবুকে একটু ডাকি ঘরে। তারপর ওনাকে আগের দিনের কথাটা বলি। উনি আগেই বলে, আমি তো বলেছিলাম ওই পর্দাটা টেনে দেবেন শোয়ার আগে। তারপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, যে জীবটির কথা আপনি বলছেন সে আপনাদের ক্ষতি করবে না, তবে আমার মতে বলে আপনারা পর্দাটা টেনেই শোবেন, আর এই ব্যাপারটা নিয়ে বেশি কাউকে জিজ্ঞাসা করবেন না। আমরা ভাবছিলাম সেদিনই ওই হোমস্টে ছেড়ে চলে যাব। তবে সেদিন রাতের বুকিং আমাদের আগে থেকেই করা ছিল, আর এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ ছেড়ে গিয়ে কি আর অন্য জায়গায় মন টিকবে? এসব বুজগুড়ি ব্যাপারে মাথা না ঘামিয়ে কোনো রকমে একটা রাত্রি ঠিক কাটিয়ে দিতে পারবো, সেই ভেবেই ঠিক হলো। সাইট সিন করে আমরা হোমস্টেতে ফিরলাম তখন বিকাল। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম। পল্লব বড় জানলার সামনে চেয়ারে বসে বাইরের দিকে তাকিয়েছিল। হঠাৎ আমরা শুনতে পাই নিচের চা বাগান থেকে শীষ দেওয়ার শব্দ। আওয়াজটা খুব চেনা লাগে আমাদের। আগের দিন রাতে আমরা ঠিক এরকমই একটা আওয়াজ শুনেছিলাম, আর ওই আওয়াজটা শুনেই সেই লোমশ হাত দুটো সরে গেছিল জানলা থেকে। আমি খাট থেকে উঠে তাড়াতাড়ি নিচে দেখতে যাই। পল্লবও উঠে পড়ে চেয়ার থেকে দেখার জন্য। আমরা দেখি রায়বাবু দাঁড়িয়ে হোমস্টে থেকে কিছুটা দূরে চা বাগানের মধ্যে খুব উতলা হয়ে কেমন শীষ দিয়ে ডাকছে। কিছুক্ষণ বাদে একটা দৃশ্য আমাদের অবাক করে। ওই চা বাগানের ভেতর থেকে রায়বাবুর স্ত্রী বেরিয়ে আসছে। রায়বাবু কিছু বলে ওনাকে, তারপর দুজনেই ঢুকে আসে হোমস্টেতে। কিছুক্ষণ বাদে আমরা রাতের খাবার খেয়ে এসে পরের দিন বেরোনোর জন্য ব্যাগ গোছাতে শুরু করি। রায়বাবুকে আমরা সবই বলেছিলাম আগের দিন রাতের কথাটা, শুধু একটা জিনিস বাদ দিয়ে, ওই শীষ দেওয়ার আওয়াজটার ব্যাপারটা কিন্তু বলিনি। পল্লব ব্যাগ গোছাতে গোছাতে আমাকে বলে, কিছু বুঝতে পারছিস? আমি বলি, শীষ দেওয়ার আওয়াজটা পুরোপুরি একই রকম। কালকে রাতে রায়বাবুই শীষ দিয়েছিল, হয়তো ডাক ছিল ওই জীবটাকে। তবে আজকে ওই শীষের ডাকে এলেন ওনার স্ত্রী। পল্লব উল্টো দিক থেকে বলে উঠল, লাইক্যানথ্রপি। আমি ওটা শুনে কিছুক্ষণ চুপ ছিলাম। তারপর বললাম, ইতিহাসের বইতে বা মাইথোলজিতে ওয়্যারউলফের উল্লেখ অনেক রয়েছে, তবে এই একবিংশ শতাব্দীতে এসব না হওয়ার চান্সটাই বেশি। তারপর আমরা ব্যাগ গুছিয়ে শুয়ে পড়ি। সেদিন রাতেও আমরা পর্দাটা টানি না ইচ্ছা করেই। আমাদের দুজনেরই ঘুম আসে না। মাঝরাত তখন কটা জানি না। হঠাৎ আমাদের হোমস্টের তলার পেছন দিকের দরজাটায় দুম করে আওয়াজ হয়, যেদিকে ওই চা বাগান। যেন কেউ বেরোলো বাইরে। আমরা সজাগ হয়ে যাই। কিছু সেকেন্ডের মধ্যেই আমাদের জানলার বাইরের কাঠে বেশ ভালোই জোরে আওয়াজ হয়, যেন কেউ এসে লাফিয়ে দাঁড়ালো ওর উপরে। একসাথে আমি আর পল্লব তাকাই জানলার দিকে।
আমরা দেখতে পাই সেই দুটো হাত, কালো লোমশ হাত, আর বাইরে থেকে একটা চাপা গর্জনের আওয়াজ শোনা যাচ্ছে। পল্লব চোখের নিমেষে ছুটে গিয়ে আলোটা জ্বালায়। জানলার বাইরে আলোটা পড়তেই একটা বীভৎস মুখ আমাদের চোখে পড়ে, নেকড়ের মতো, তবে নেকড়ে কিন্তু নয়, মানুষের কিছুটা আদল রয়েছে সেই মুখে। আমাদের আলো জ্বালানো দেখেই ওই ওপর থেকে লাফ দেয় ওই জীব, যেন আলোতে ভয় পেয়েছে। নিচে পড়তে কুকুরের মতো কুই কুই আওয়াজটা আমরা শুনতে পাই, বুঝতে পারি লেগেছে। সঙ্গে সঙ্গে সেই শীষের ডাক শুনতে পাই চা বাগানের পেছনের ওই জঙ্গল থেকে। ওই জীবটি মিলিয়ে যায় ঘন চা বাগানের ভেতরে। পল্লবের মুখ থেকে একটাই কথা বেরোয়, ওয়্যারউলফ। আমার মাথায় তখন হাজার হাজার প্রশ্নর লড়াই চলছে। কোনো রকমে রাতটা কাটে। সকাল হতেই নিচে নেমে রায়বাবুদের দরজায় ধাক্কা দিই। রায়বাবুই দরজা খোলেন। আমরা বলি কালকের কথা। আমরা এটাও ওনাকে বলি যে শীষ দিয়ে উনি যে ডাকছিলেন ওই জীবটিকে, সেটা কিন্তু আমরা জানি। উনি ব্যাপারটা অস্বীকার করে। আমরা বেরিয়ে আসছিলাম, এমন সময় চোখ পড়ল রান্নাঘরে। দেখলাম ওনার স্ত্রী কাজ করছে। আমরা চলে যাচ্ছি দেখে বেরিয়ে এলেন হাসি মুখে, আমাদের বিদায় জানানোর জন্য। মনে অনেক প্রশ্ন নিয়ে আমরা গাড়িতে উঠছি। এমন সময় একটি মাঝবয়সী ছেলেকে দেখলাম হাতে একটি ফুটবল নিয়ে ওনাদের বাড়িতেই ঢুকছে, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে। ছেলেটার একটা জিনিস অদ্ভুত লাগে, কান দুটো কেমন যেন খোঁচা খোঁচা। গাড়িটা ততক্ষণে চলতে শুরু করেছে। পল্লবও সেটা নোটিস করেছিল। আমরা যখন প্রথম হোমস্টেতে গেছিলাম তখন রায়বাবু বলেছিলেন নিচের তলায় ওনার স্ত্রী আর ছেলে থাকেন, তবে ওনার ছেলেকে কিন্তু আমরা ওই দুদিনে দেখিনি। আসার দিন সকালেই আমরা দেখলাম। তবে কি ওনার ছেলে? এই প্রশ্নটা নিয়েই আমরা ফিরে আসি। এরপর ওই হোমস্টেতে অনেকবার কন্ট্যাক্ট করেছি, রিচ আউট করতে পারিনি। পরে আবারও আমরা গেছিলাম দার্জিলিং ঘুরতে। সেই সময় দাওয়াই পানির ওই হোমস্টেটা আমরা খুঁজতে গেছিলাম। সেখানে গিয়ে দেখেছিলাম অন্য একটি পরিবার হোমস্টে চালাচ্ছে। রায়বাবুরা ওখানে কেউই নেই। আমরা জিজ্ঞাসা করাতে জানতে পেরেছিলাম 2019 সালেরই শেষের দিক করে রায়বাবু ওই বাড়ি সমেত চা বাগানটি বিক্রি করে দিয়েছিল। ওনারা কোথাও চলে গেছে তা কেউই জানে না। তবে আমি আর পল্লব মানি কিছু একটা ছিল ওই চা বাগানে। লাইকান্থ্রপির ব্যাপারটা অনেক বিতর্কিত হলেও আমাদের কাছে কিন্তু সত্যি মনে হয়। হয়তো পরে গিয়ে এটাও আমাদের মনে হয়েছে ওদের গোটা পরিবারই কি ওয়্যারউলফ ছিল নাকি অন্য কিছু, সেটা আমাদের কাছে এখনো অজানা। আপনাদের এক্সপিরিয়েন্সটা শুনে বেশ গায়ে কাঁটা দিয়ে দিল। অনেক ধন্যবাদ এই ঘটনাটা আমাদের চ্যানেলে পাঠানোর জন্য, অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, তোমাদের কি মনে হয় আদেও কি এই ঘটনাটার কোনো ব্যাখ্যা রয়েছে, যেরকম লাইকেন আর ওয়্যারউলফ, অথবা অন্য কিছু আমাদের সেগুলো এখনো অজানা রয়েছে? হতেই পারে, এমন অনেক কিছু আছে যেগুলোর ব্যাখ্যা এখনো অবধি আমাদের বিজ্ঞান দিতে পারেনি। আবার এমন কিছুরও ব্যাখ্যা রয়েছে যেগুলো অনেক সময় মাইথোলজিতে পাওয়া যায়। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের এই ঘটনাটি কমেন্ট করে, লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। আর নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা পাঠাতে চাইলে একটাই ঠিকানা, golperkolahol@gmail.com, অথবা গল্পের কোলাহলের ফেসবুক পেজ ইনবক্সে নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো তোমাদের ঘটনা। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।